জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি মোর্শেদ মিয়াজি। একটি দল মা বোনদের এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোটের আগে যারা এমন অনৈতিক কাজ করতে পারে সুযোগ পেলে দেশকেও বিক্রি করে দেবে। শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এর আগে সিরাজগঞ্জে বলেন, যারাই বিভ্রান্তি ছড়াবে তাদেরকেই গুপ্ত বলা হবে। শনিবার দুপুরে সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের সমাবেশের মঞ্চে আসেন তারেক রহমান। এ সময় সরকার পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা আছে উল্লেখ করে যারাই বিভ্রান্তি ছড়াতে আসবে তাদের গুপ্ত বলে অভিহিত হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। পরে টাঙ্গাইলের সমাবেশে অংশ নেন তিনি। জেলার দরুন চরজানা বাইপাসে দুপুর থেকেই অপেক্ষায় ছিল নেতাকর্মীরা। বাদ মাগরিব বক্তব্যে তারেক রহমান বলেন, একটি দল মা বোনদের এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের চেষ্টা করছে। যারা ভোটের আগে এমন কাজ করতে পারে সুযোগ পেলে তারা দেশকেও বিক্রি করে দিবে। বিশেষ করে মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। চাপে পড়ে এখন গণভোটে হা ভোটের পক্ষে কেউ কেউ কথা বলছেন। শনিবার ঢাকা কেরানীগঞ্জে জনসভায় এই মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, যারা নিজেরাই গুপ্ত হয়ে চলে গিয়েছিল এখন তারাই মজলুমদের গুপ্ত বলছে। এ সময় উপস্থিত ছিলেন 11 দলীয় ঐক্যের নেতারা। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেলেও প্রতিদ্বন্দ্বীদের দেশ গঠনে সরকারের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে। এর আগে কুমিল্লার 14 গ্রাম ও দাউদকান্দিতে পরিবর্তনের পক্ষেই রায় দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যার পর রাজধানীর কলাবাগানের নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াত আমির। এ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের উপর নির্যাতনের কথাও স্মরণ করিয়ে দেন জামায়াত প্রধান। সরকার গঠন করলে কর্মকর্তা কর্মচারীদের সম্মানজনক জীবনযাপনের প্রতিশ্রুতি দেন তিনি। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সত্য, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। রাজধানীতে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার 10ম দিন শনিবার সকাল থেকেই বিএনপি, জামায়াত ইসলামী ও 11 দলীয় ঐক্য সহ সব দলের প্রার্থীদের প্রচারণার সরগরম ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন অলিগলি চষে বেরিয়েছেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। নগরের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিশ্রুতির ফুল ঝুড়ি ছিল প্রচারণা ঘিরে। ঢাকা 6 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক, জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার আব্দুল মান্নান। এছাড়া ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াত ইসলামী, বিএনপি, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীরা। সবার কণ্ঠেই ছিল ঢাকাকে মাদক মুক্ত ও নারী বান্ধব করার অঙ্গীকার। এখানে জলাবদ্ধতাও একটা সমস্যা রয়েছে, যেটা আসন্ন বর্ষার আগে আমরা ড্রেনেজ সিস্টেমগুলো সচল করতে চাই। কে কি বলছে সেটাকে আমরা কোনো পাত্তা দিচ্ছি না। আমরা তো সরাসরি মানুষের সাথে কানেক্টেড, তা আমরা জনগণের সাথে আছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ঋণ খেলাপেরা যদি এমপি হতে পারে, আগে কি উন্নয়ন করবে না আগে ঋণ মুক্ত হবে, তার ক্ষুধা আরো বেড়ে যাবে, সে কয়েক গুণ করবে। আল্লাহ না করুক, আল্লাহ যেন এই 45 জনের কাউকেই যেন আমাদের পার্লামেন্টে না আনে। প্রতি বছর বর্ষা এলেই লোক দেখানো, মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুনগুনিয়াতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে।
আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব। আমাদের প্রতি মানুষের যে এত ভালোবাসা, এত সমর্থন, আমরা আসলে রাস্তায় না নামলে সেটা বুঝতে পারতাম না। সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমরা গণসংযোগ করি, অবিরাম করে চলেছি, কোনো ক্লান্ত বোধ নেই। কিশোর গ্যাং এবং প্রচুর পরিমাণে মাদকের উপদ্রব এখানে আছে এবং জুট ব্যবসাকে কেন্দ্র করে এখানে গ্রুপে গ্রুপে মানে গোলাগুলি বা গ্রুপে গ্রুপে দলাদলি এই একটি আমাদের একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। দশম দিনেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে মরিয়া সংসদ সদস্য প্রার্থীরা ছুটছেন পাড়া, মহল্লা, চায়ের আড্ডা সহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে তার দল। চাঁদপুরে নির্বাচনী গণসংযোগে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৫৪ বছরে দেশকে অনেক লুটেপুটে খেয়েছে। কক্সবাজারে চকরিয়ার নির্বাচনী গণসংযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধানের শীষে ভোট দিলে কেউ মানবাধিকার ও ভোটাধিকার হরণ করতে পারবে না। তিনজন আলোচক আলোচনা করেছেন, তিন মুখ থেকে একই আওয়াজ সন্তোষ করবে। সে নিজে উপলব্ধি যে নির্বাচনে যদি আমরা সঠিক সরকার গঠন করতে পারি, সঠিক ব্যক্তিটাকে নির্বাচিত করতে পারি, তাহলে আমরা একটা ভালো বাংলাদেশের চিন্তা করতে পারি। কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শনিবার ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগি ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। অভিযোগ ওঠে, ভোলা ২ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের পক্ষে গণসংযোগ চলাকালে বিএনপির কর্মী সমর্থকেরা বাধা দেয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষে জামায়াত ইসলামীর অন্তত ১০ জন কর্মী আহত হন। এদিকে নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে নিজ দলের কর্মীর সাথে হাতাহাতির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের একজন নেতা প্রাণ হারিয়েছেন। জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসবেন ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৬টি আন্তর্জাতিক সংস্থা ও ওআইসি অন্তত ৬৩ পর্যবেক্ষক পাঠাবে। এছাড়া ইইউভুক্ত ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত আরও ৩২ জন পর্যবেক্ষক যোগ দেবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। প্রেস উইং জানিয়েছে, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের এই সংখ্যা ২০২৪ সালের নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর আগে ১২তম নির্বাচনে ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ এবং ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল কেবল ৪ জন।
নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি কোনো মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন সংস্থাটির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। শনিবার সকালে বীরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেইজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির এই কর্মকর্তা বলেন, কোনো মহল যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তিনি বলেন, এবারেই প্রথম বিজিবি তল্লাশিতে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহার করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবে বিজিবির সদস্যরা। কম বল প্রয়োগ করে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলেও জানান ঢাকা সেক্টর কমান্ডার। দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। কোনো ধরনের কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এই জন্যই এত মোতায়েন এবং এত পরিকল্পনা। আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। প্রত্যেকটা আসনে আমাদের বিজিবির যে সেল আছে, বিজিবির যে বেস ক্যাম্প আছে, সেই বেস ক্যাম্পের মোবাইল নম্বর এবং প্লাটুন কমান্ডারদের নাম্বার এটা সর্বদা আপনাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবার কাছেই থাকবে। ন্যায্য পাওনা বুঝে নেয়া ও নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়ে 6 দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহার ঘোষণার আগে তাসনিম জারা বলেন, ঢাকা 9 আসন এই শহরের প্রাণ, কিন্তু এই এলাকার ভোটারদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়। ট্যাক্স পরিশোধ করেও নাগরিক সেবা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। ইশতেহারে গ্যাস সংযোগ, জলাবদ্ধতা, স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান এই 6টি সমস্যার কথা উল্লেখ করে সেগুলো সমাধানের আশ্বাস দেন। ভেরিফাইড ফেসবুক পেজেও ইশতেহার প্রকাশ করেন তাসনিম জারা। আমার ইশতেহারে 6টা স্পেসিফিক বিষয় আছে, গ্যাস, রাস্তা এবং জলাবদ্ধতা নিয়ে, কারণ আমরা বাসযোগ্য ঢাকা 9 চাই। সংসদে আমার প্রথম কাজ হবে সেবা না দিলে বিল নাই নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। প্রতি বছর বর্ষা এলেই লোক দেখানো, মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুনগুনিয়াতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে। আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব। তিস্তা নদীর তীরে ইশতেহার ঘোষণা করলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন। শনিবার দুপুরে রংপুরের তিস্তার কাউনিয়া পয়েন্টে এই ইশতেহার ঘোষণা করেন পীরগাছা আসনের এই প্রার্থী, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বৈদেশিক কর্মসংস্থান, তিস্তা মহাপরিকল্পনা, কুটির শিল্প ও পাট পণ্য ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তিস্তাকে উত্তরণের লাইফলাইন হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি। এছাড়া সরকারি বরাদ্দের অর্থ ও ব্যয়ের খাত প্রদর্শনের জন্য বিলবোর্ড স্থাপনের ঘোষণাও দেন আখতার হোসেন। নির্বাচিত হলে নর্মাল ডেলিভারি নিশ্চিত করতে আলাদা মেডিকেল সেন্টার স্থাপন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য সেবা জোরদার করা ছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তিস্তা নদীর পার বাঁধাই করা, বাঁধ নির্মাণ করা এবং তিস্তাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনার যে আইডিয়া, আমরা তিস্তা নদীকে কেন্দ্র করে আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তিস্তার উজানের ভারতের যে বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়ার পূর্বে ভারত যেন 3 দিন আগে, বাঁধ খুলে দেওয়ার 3 দিন আগে আমাদের কৃষকদেরকে সতর্ক করেন, যাতে করে আমরা ফসলাদিগুলো উঠাতে পারি। জাতীয় সংসদ নির্বাচনে দূরপাল্লার গাড়ি রিকুইজিশন করলে ঢাকা থেকে সারা দেশে যাত্রী পরিবহনে ভোগান্তি হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে দূরপাল্লার প্রায় 20,000 গাড়ি রিকুইজিশন করেছে ট্রাফিক পুলিশ।
তবে স্টাফের বেতন ও গাড়ি ভাড়ার বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন। এছাড়া বহু সংখ্যক গাড়ি রিকুইজিশন করায় যাত্রীদের ভোগান্তি হতে পারে বলে আগাম সতর্ক করেন তারা। স্ব জেলার ভিতরে চলাচলরত লোকাল বাস, মিনি বাস রিকুইজিশন করার জন্য অনুরোধ জানাইতেছি এবং আন্তঃজেলা রুটে যে সকল গাড়ি রিকুইজিশন করা হইয়াছে অনতিবিলম্বে তাহা উন্মুক্ত করার জন্য অনুরোধ জানাইতেছি। রিকুইজিশনকৃত গাড়িগুলোর জন্য বাসের মালিক কত টাকা পাইবে, শ্রমিকদের বেতন এবং তেলের জন্য কত টাকা দেওয়া হইবে, নির্বাচন কমিশন সচিবালয় হইতে এখনো কোনো মালিক এবং আমাদের সংগঠনকে জানানো হয় নাই। অনতিবিলম্বে আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাইতে হইবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালটের বাক্স সিল করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, সারা দেশে প্রায় 15 লক্ষ ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে কুমিল্লায় নিবন্ধন সবচেয়ে বেশি। এরপর সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন হয়েছে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনে। তিনি আরও বলেন, ভোটের দিন বিকেল 4:30 পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে। এছাড়া প্রতিদিন প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে যে সকল পোস্টাল ব্যালট ডাক যোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছবে সেসব ব্যালট স্ক্যানিংয়ের মাধ্যমে ট্রেজারি সংরক্ষণ করা হবে। প্রায় সবাই আপনাদের এজেন্ট দিয়েছেন। আমরা যে সময়ে পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালটটি ট্রেজারিতে আসবে, সেই ট্রেজারিতে ঢোকার আগে এই অফিস কক্ষে আমরা ওই নির্দিষ্ট টাইমে এটিকে স্ক্যান করব। স্ক্যান করে তারপরে আমরা ট্রেজারিতে সংরক্ষণ করব এবং আমরা ট্রেজারিতে পুরো যে রুমটাতে রাখবো সেই রুমটা পুরো সেপারেট একটা রুম এবং সেই রুমে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। ভোট গ্রহণের দিন 4:30 পর্যন্ত যে ব্যালটগুলো আমার এখানে আসবে স্ক্যান করব, সেই ব্যালটগুলো অ্যাকসেপ্টেড হবে। এরপরে কোনো ব্যালট আসলে আমরা সেগুলোকে আর অ্যাকসেপ্ট করতে পারবো না। শেরপুরে জামায়াত কর্মী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, একটি দল পরিকল্পিতভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পায়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। শেরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় রোববার জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি দেবে। এ সময় তিনি আরও বলেন, 29 জানুয়ারি জামায়াতের এক উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গাইবান্ধার পলাশ বাড়িতে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনাও উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে নারী কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে ধরে তিনি আরও বলেন, যশোর, নোয়াখালী, কুষ্টিয়া ও সীতাকুণ্ডে এসব ঘটনা ঘটেছে। শ্রীবর্দী থানা জামাত ইসলামের উপজেলার সেক্রেটারি, তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকেও বলা হয়েছে। আমরা আশা করব যে এই ধরনের ঘটনা ঘটবে এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখনো কাউকে গ্রেফতার করা হয় নাই। এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে যারা খুন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারে আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি। ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কাল থেকে যা কার্যকর হবে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জেনেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 102 টাকা থেকে 2 টাকা কমিয়ে 100 টাকা ও অকটেন 122 টাকা থেকে কমিয়ে 120 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম 118 টাকা থেকে 116 টাকা এবং কেরোসিনের দাম 114 টাকা থেকে 112 টাকা নির্ধারণ করা হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে পালিয়ে গেছে হৃদয় নামের হত্যা মামলার এক আসামি। কারামুক্ত আরেক আসামির নাম ও ঠিকানা ব্যবহার করে পলায়নের এই ঘটনা ঘটে। 29 জানুয়ারি ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে হৃদয়কে একটি হত্যা মামলায় গত বছরের 7 ডিসেম্বর জেলা কারাগারে আনা হয়। বৃহস্পতিবার নবীনগর থানার মামলায় জামিনপ্রাপ্ত দিদার হোসেনের নাম ঠিকানা ব্যবহার করে অন্য বন্দীদের সঙ্গে মুক্তি নিয়ে পালিয়ে যায় হৃদয়। ঘটনার পর কারাগারের দায়ী কর্মকর্তা কর্মচারীদের শোকজ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় বাকি 3 জনের। বান্দরবান শহরের বাস স্টেশন এলাকা থেকে 2টি পরিত্যক্ত টিয়ার শেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়রা টিয়ার শেল 2টি দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে টিয়ার শেল 2টি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে তারা। উদ্ধার করা টিয়ার শেলের মধ্যে একটিতে সেফটি পিন অক্ষত আছে, অন্যটিতে খোলা। পরিত্যক্ত টিয়ার শেলগুলো কিভাবে পাবলিক প্লেসে এসেছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ায় কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জোবাইদুর রহমান। শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মকর্তা সম্মেলনে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে এসএমই খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। উন্নত গ্রাহক সেবার মাধ্যমে ব্যাংকিং আরও সহজ করতেও গুরুত্ব আরোপ করেন তিনি। সম্মেলনে ঢাকার 3টি জোন ও 5টি কর্পোরেট শাখার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। রাজধানীর একটি কনভেনশন হলে বার্ষিক বিক্রয় সম্মেলন করেছে তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড। শনিবার দিনব্যাপী এই সম্মেলনে সারা দেশ থেকে আগত পরিবেশকরা অংশ নেন। ঈদ উল ফিতরকে সামনে রেখে বিক্রয় বিপণন ও বাজার ব্যবস্থাপনার কৌশল চূড়ান্ত করাই ছিল এই আয়োজনের লক্ষ্য। সম্মেলনে আসন্ন ঈদে বাজারে পণ্য সরবরাহ, বিক্রয় কৌশল এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ আহমেদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের 12টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত 58 সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্য প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বরাতে ডন জানায়, ভারতের মদতপুষ্ট ফিতনা আল হিন্দুস্তান নামক একটি গোষ্ঠী
শনিবার স্থানীয় সময় ভোরে বেলুচিস্তানের বিভিন্ন স্থানে এই সিরিজ হামলা চালায়। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী সন্ত্রাসীদের হামলাগুলো নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে। সন্ত্রাসীদের নির্মূলে এখনও অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 2 দিনে প্রদেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 70 জনের বেশি সন্ত্রাসী নিহতের পর ভয়াবহ এই হামলার ঘটনা ঘটল। মিয়ানমারে 3 ধাপের ভোট চলাকালে 4 শতাধিক বিমান হামলায় 170 বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে জান্তা সরকারের বিরুদ্ধে। এমনই এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এমনকি সাধারণ নির্বাচনের মাধ্যমেও সামরিক শাসক গোষ্ঠী নাগরিকদের মৌলিক মানবাধিকার নিশ্চিত বা সম্মান জানাতে ব্যর্থ হয়েছে বলে মনে করছে জাতিসংঘ। জান্তা সমর্থিত দল ইউএসডিপির ভূমিধ্বস জয়ের পর দেশটির জনগণের উপর হামলা ও খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি আরও বাড়ার শঙ্কাও করছে সংস্থাটি। এমনকি 2021 সালে গণ অভ্যুত্থানের 5 বছর পর জান্তা সরকার মিয়ানমার সংকট আরও গভীর করে তুলেছে বলেও মনে করা হচ্ছে। সামরিক অভিযান, হামলা ও সংঘর্ষ বাড়তে পারে বলেও মনে করছে জাতিসংঘ, যার কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়াতে পারে 52 লাখ। বর্তমানে মিয়ানমারের প্রায় 36 লাখ মানুষ বাস্তুচ্যুত। ইরানের বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 1 জন নিহত ও 14 জন আহত হয়েছেন। এ ঘটনায় ভবনটির বিভিন্ন অংশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দুমড়ে মুচড়ে গেছে এর সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহন। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়েছে তা বানোয়াট ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোর থেকে গাজা সিটি ও খান ইউনিসের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত 31 জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জানায়, হামাস ও তাদের মিত্র প্যালেস্টাইনের ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গেল অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর আইডিএফের হামলায় 5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু ফিলিস্তিনি নয়, বুধবার দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 1 জন প্রাণ হারিয়েছেন। মিনেসোটার মিনিয়াপোলিস সহ যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো মানুষ অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসিই এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সম্প্রতি 2 মার্কিন নাগরিক ফেডারেল অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত হওয়ার পর এই প্রতিবাদ আরও তীব্র হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের মানুষ রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন মিনিয়াপোলিসে 3000 ফেডারেল কর্মকর্তা মোতায়েন করেছে, যা স্থানীয় পুলিশ বাহিনীর চেয়ে 5 গুণ বেশি। এই অভিযানের বিরুদ্ধে শিক্ষার্থীরা দেশ জুড়ে ক্লাস বর্জন করে এবং অন্তত 46টি অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়। এদিকে মিনিয়াপোলিস FBI ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আইসিই এজেন্টদের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা বাড়ানো হয়েছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস আবারও ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানান। অন্যদিকে ট্রাম্প বিক্ষোভকারীদের বিদ্রোহী বলে আখ্যা দিয়ে প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহারের হুমকি দিয়েছেন। এবার খেলার প্রসঙ্গ। বিশ্বকাপে না খেলার কারণে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন বিসিবি। 2.5 কোটি টাকা প্রাইজ মানির এই টুর্নামেন্ট শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে। অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে আসর চলবে
9 ফেব্রুয়ারি পর্যন্ত। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত একাদশে ভাগ করে মাঠে নামবেন ক্রিকেটাররা। ধূমকেতু একাদশে অধিনায়ক লিটন দাস, দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের অধিনায়ক শান্ত, কোচ থাকছেন মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান। দুরন্তের অধিনায়ক আকবর আলী, যেখানে কোচ থাকছেন হান্নান সরকার এবং সহকারীর ভূমিকায় রাজিন সালেহ। ফেব্রুয়ারির 5, 6 এবং 7 তারিখে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। ফাইনাল মাঠে গড়াবে আগামী 9 ফেব্রুয়ারি। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মাঝেই এবারে নিজেদের জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শনিবার বৈশ্বিক আসরের জন্য পাকিস্তানের জার্সি উন্মোচনের কথা ছিল, যদিও দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও সুপার জানিয়েছে অনিবার্য কারণ দেখিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। বর্তমানে 2009 সালের চ্যাম্পিয়নরা নিজেদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই আছে অনিশ্চয়তার মাঝে। এমন এক পরিস্থিতিতে জার্সি উন্মোচন স্থগিত রাখায় দেখা দিয়েছে নতুন প্রশ্ন। যদিও বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে এরই মাঝে বিশ্বকাপ খেলার জন্য কলম্বোর টিকিট কেটেছে পাকিস্তান। নির্ধারিত সময়ে বিশ্বকাপে খেলতে নামবে ম্যান ইন গ্রিনরা। আগামী 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ রয়েছে পাকিস্তানের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।